নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, যুব শক্তি। তোমরা জানো যে যুব সাথীর জায়গায় যুব শক্তির ফর্ম ফিল আপ। এবার এই যুব শক্তির ফর্ম ফিল আপের জন্য তোমাদের কিভাবে করতে হবে, একদম এ টু জেড তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এর জন্য কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করবে, আবেদন করার প্রসেস কী কী স্টেপ তোমাদের ফলো করতে হবে, এখানে সাকসেসফুলি আবেদন করতে গেলে কিভাবে তোমাদের এনরোল করতে হবে, প্রত্যেকটি তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদম স্টেপ বাই স্টেপ দেখবে। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যেটা করতে হবে, তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে প্রপার ওয়েতে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো, তো প্রথমত যেটা বলে রাখি সেটা হলো যুব শক্তি ভরসা কার্ড। তোমাদের কাছে কিন্তু একটা কার্ড প্রোভাইড করা হবে। তোমরা যখন আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের যখন আবেদন সাকসেসফুলি অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপরে তোমাদের যুব শক্তি ভরসা কার্ড তোমাদের জন্য প্রোভাইড করা হবে, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ভারতীয় জনতা দল পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে এই ব্যাপারটা কিন্তু বিভিন্ন ক্যাম্পেনিংয়ের মাধ্যমে জানানো হয়েছিল। এবং কারা পাবে দেখো, আনএমপ্লয়েড এডুকেটেড ইউথ অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তুমি যদি একজন আনএমপ্লয়েড হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি একজন বেকার যুবক যুবতী হয়ে থাকো, তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের মান্থলি অ্যাসিস্ট্যান্স হচ্ছে 3,000 টাকা প্রতি মাসে। ওকে, আচ্ছা, এবার তোমাদের ডিউরেশন কত, মানে কতদিন এই সুযোগটা তোমরা পাবে? আনটিল দ্য বেনিফিশিয়ারি সিকিউরস স্টেবল এমপ্লয়মেন্ট, অর্থাৎ তুমি যতদিন না চাকরি পাচ্ছ। যুবসাথীর ব্যাপারে কী ছিল, তোমাদের 5 বছর ছিল, এখানে কিন্তু তা নয়। এখানে হচ্ছে যতদিন না তুমি চাকরি পাচ্ছ, কোনো একটা স্থায়ী চাকরি পাচ্ছ, ততদিন পর্যন্ত তুমি এই ফ্যাসিলিটিটা পাবে, ঠিক আছে? তো সরকারি প্রকল্পের এটাই কিন্তু একটা সুযোগ, অনেক বড় কিন্তু একটা সুযোগ। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমরা আবেদন কিভাবে করবে। দেখো, আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটে তোমাদের ভিজিট করতে হবে এবং সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে? এবার আবেদন করার যে স্টেপগুলো তোমাদের বলবো, এই স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে। প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যারা নতুন ফর্ম ফিল আপ করছো, নিউ ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমার মোবাইল নাম্বার এবং সেই মোবাইল নাম্বারে তোমাদের একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমাদের ভেরিফাই করতে হবে। তারপরে হচ্ছে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্মের একটা জায়গা চলে আসবে, যেখানে তোমার পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপরে আধার কার্ড, তারপরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, ঠিক আছে? এটা ছাড়াও অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? তো এগুলো দিয়ে মানে প্রয়োজনীয় যা যা তোমার ইনফরমেশান রয়েছে সেগুলো একদম নির্ভুলভাবে তোমাদের ইনক্লুড করে তারপরে তোমাদের আবেদন করতে হবে। তো এখানে দেখো, পরবর্তী হচ্ছে আপলোড কিছু ডকুমেন্টস থাকবে। আমি ডকুমেন্টসের ব্যাপারগুলো পরে বলবো, একেবারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। স্ক্যান করতে হবে, স্ক্যান করে তোমাদের কিছু ডকুমেন্টস থাকবে যেগুলো তোমাদের আপলোড করতে হবে। সেখানে আধার কার্ড আছে, ব্যাংকের পাসবই আছে, তোমার মার্কশিট আছে, সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে, এবং তোমাদের ফটো, সিগনেচার, সেগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এগুলো সবই কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে দেখো, যেহেতু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তুমি এটা পাবে, তো সেক্ষেত্রে তোমাদের ব্যাংকের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের লাগবে, যেখানে আইএফএসসি কোড থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস একদম নির্ভুলভাবে তোমাদের এন্টার করতে হবে। এরপরে হচ্ছে সাবমিট করতে পারবে। সাবমিট করার পরে দেখো, তোমাদের রিভিউ দ্য এন্টার ফর্ম, তোমাকে প্রথমে ফর্মটাকে রিভিউ করতে হবে, তারপরে ক্লিক সাবমিট বলে একটা বাটন পাবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। ইউ উইল রিসিভ অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, যেটা এআরএন নাম্বার। তারপরে হচ্ছে প্রিন্ট দ্য অ্যাকনলেজমেন্ট স্লিপ, তুমি ফিউচার ট্র্যাকিংয়ের জন্য তুমি অ্যাকনলেজমেন্ট স্লিপটা তুমি রেখে দিতে পারো, ঠিক আছে? এবং সেইটা দিয়ে তুমি পরবর্তী তুমি চেক করতে পারবে যে তোমার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, ঠিক আছে? তোমার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে কি অ্যাপ্রুভ দেখাচ্ছে না। ওকে, আচ্ছা, এছাড়া দেখো তোমাদের ম্যানুয়ালিও ব্যাপার থাকবে, মানে যারা অফলাইনে, কারণ তোমরা জানো যে যুবসাথীর জন্য যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের দেখবে তোমাদের অফলাইন অনলাইন দুরকম মাধ্যমেই কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছিল। এবার তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো বিডিও বা এসডিও অফিসে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এবং ফাইনাল ভেরিফিকেশন করানো হবে। তো এখানে আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, যদি তোমাদের যুবসাথীর ডেটা অনুযায়ী ব্যাপারটা হয়, তাহলে কিন্তু অনেক ইজি ব্যাপারটা হবে এবং তোমাদের আর নতুন করে কিছু করতে হবে না, শুধু তোমাদের একটা এনরোল কিন্তু করে নিতে হতে পারে, ঠিক আছে? এনরোল করে নিতে হতে পারে। কিন্তু যারা নতুন আবেদন করবে, একদম নিউ ফর্ম ফিল আপ করবে, যারা আগে যুবসাথীর কোনো ফেসিলিটি পেতে না, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইন হোক বা অফলাইন হোক তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? এবং এরকমও ক্যান্ডিডেট অনেকে আছে
যারা কিন্তু যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিল কিন্তু তাদের কিন্তু কোনো টাকাই ঢোকেনি, তো তাদেরও কিন্তু নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেকটা স্টেপ ফলো করে। ওকে, বোঝাতে পারলাম? এবার বুঝে নাও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন না করে, যেহেতু তোমাদের যুবসাথীর ডেটা অনুযায়ী করতে পারে, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে এরকমই তোমাদের ক্রাইটেরিয়া হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের প্রথমত ভারতীয় নাগরিক, এখানে ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারবে, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এবং এখানে বলছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে তুমি আনএমপ্লয়েড একজন ক্যান্ডিডেট হতে হবে, সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবং দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিটের ক্ষেত্রে এটা কিন্তু এক্সপেক্টেড, তবে এজ লিমিটকে আরও কিন্তু কমানোও হতে পারে এবং এই আপার এজের ক্ষেত্রে কিন্তু বাড়ানোও হতে পারে, কারণ যেহেতু তোমাদের 5 বছর আরও বেশি বাড়ানো হয়েছে চাকরির বয়সের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই এজটাকে কিন্তু 45ও করা হতে পারে। ঠিক আছে, হতেই পারে 18 থেকে 45 করে দিল, কিন্তু যখনই আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে, কিন্তু আপাতত তোমরা এটাই কিন্তু মেনে চলো। এডুকেশন কোয়ালিফিকেশান 10th পাসেই কিন্তু থাকবে। এই ব্যাপারে কেন কনফার্ম বলছি, তার কারণ হচ্ছে যে তুমি জানো যে একটা মাধ্যমিক পাস কমসে কম যোগ্যতা দরকার হয় যারা চাকরির চেষ্টা করে। ঠিক আছে, কারণ এখন মিনিমাম যোগ্যতা মাধ্যমিকই লাগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতায় থাকারই কিন্তু সম্ভাবনা, কারণ 8 পাসের ক্যান্ডিডেট নিশ্চয়ই চাকরির চেষ্টা করবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে মাধ্যমিক পাসই কিন্তু থাকবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। দেখো, এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, এটা থাকলেও হবে, না থাকলেও তুমি কোনো প্রবলেম কিছু হবে না। এবার ইনকাম লিমিট, দেখো এখানে ইনকাম লিমিট যেহেতু ফ্যামিলি ইনকাম লিমিটের কোনো কিছু ব্যাপার থাকবে না। যদি তোমার ফ্যামিলি ইনকাম যদি থাকে, এটা নিয়ে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে স্যার ফ্যামিলি ইনকামটা কি ম্যান্ডেটারি। নো, এখানে ফ্যামিলি ইনকামের সাথে তোমার যুবশক্তির অ্যাপ্লাইয়ের ব্যাপারটা কিন্তু কোনো রিলেটেড নয়। তোমার যদি কোনো ফ্যামিলির ইনকাম যদি তুমি দিতে চাও তুমি দিতে পারো, যদি না দিতে চাও নাও দিতে পারো। এখানে হচ্ছে শুধুমাত্র ইকোনমিক্যালি উইকার সেকশনের যারা ক্যান্ডিডেট তাদের জন্য এটা কিন্তু বলা হচ্ছে। ওকে, আচ্ছা পরবর্তী চলে যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে বেনিফিট, কি কি বেনিফিট রয়েছে আমি এই ব্যাপারে বলার আগে তোমাদের বলে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে একটু বলে রাখি। অন্নপূর্ণা ভাণ্ডারে যারা ফেসিলিটি পাবে তারা কিন্তু যুবশক্তির ফেসিলিটি পাবে না, একসাথে দুটো ফেসিলিটি কিন্তু তোমরা পাবে না। কেন পাবে না, তার কারণ আছে। তোমরা যদি দেখো যুবসাথীতে তোমাদের যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো সেখানেও কিন্তু বলা ছিল যে যারা লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পাও, ঠিক আছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাও, তারা কিন্তু যুবসাথীতে ফর্ম ফিল আপ করতে পারবে না। এখানেও কিন্তু সেরকমই একটা প্রযোজ্য থাকবে, কারণ গভর্নমেন্ট দুরকম তুমি সুযোগ নেবে সেটা কিন্তু হবে না, সেটা তারা অ্যালাউ করবে না, যে কোনো একটা। ঠিক আছে, অর্থাৎ যারা তোমরা অন্নপূর্ণার সুযোগ পাও, ঠিক আছে, ফেসিলিটি পাও, তারা কিন্তু যুবশক্তির ফেসিলিটি পাবে না। ওকে, এই ব্যাপারটা কিন্তু তোমাদের থাকবে, এটারই কিন্তু পসিবিলিটি সব থেকে বেশি এবং এটাই কিন্তু যাকে বলে কনফার্মও বলতে পারো। তো এই জায়গাটা আমি বলে রাখি যে তোমাদের এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। তোমাদের এটা অনেকেরই প্রশ্ন যে স্যার অন্নপূর্ণা ভাণ্ডারে যারা সুযোগ পায় তারা কি যুবশক্তির পাবে? তো যুবশক্তি কিন্তু তারা পাবে না। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এই যে আবেদনের ক্ষেত্রে তোমাদের প্রথমে হচ্ছে যে ডিবিটিটা কি, ডিবিটিটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। কারণ তোমরা জানো সরকারি বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পের টাকাগুলো ব্যাংকের থ্রুতে যায়, তো সেই ব্যাংকের থ্রুতে যাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, সেই বেনিফিশিয়ারিকে তোমাকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের কিন্তু লিঙ্ক করা থাকতে হবে। ঠিক আছে, কারণ তোমাদের যে আধারের সঙ্গে যদি ব্যাংকের লিঙ্ক করা থাকে তাহলে সেই মাধ্যমে কিন্তু পুরো ডাইরেক্টলিভাবে তোমাদের অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার হবে এবং তার জন্য তোমাদের ডিবিটি করাতে হয়। এবার ডিবিটি করানোর জন্য কি করতে হবে, ব্যাংকে যেতে হবে, সেখানে গিয়ে একটা ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এছাড়া তোমরা অনলাইনেও এনপিসিআই এর মাধ্যমে সেটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে যদি আলাদা ভিডিও চাও যে কিভাবে করতে হয় ডিবিটি, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের আলাদা করে ভিডিও প্রোভাইড করে দেবো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে তুমি যারা সিভিল সার্ভিস, ব্যাংকিং, এসএসসি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বা যে কোনো তোমাদের একটা কাজের সুযোগের জন্য যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক কাজে লাগবে, মানে যে যুবশক্তির যে টাকাটা সেটা তাদের কাজে লাগবে। এছাড়া তোমাদের লোকাল ট্রান্সপোর্ট, ইন্টারনেট প্যাকস, তারপরে হচ্ছে ফুড, স্টেশনারি, ঠিক আছে, ইনডাইরেক্টলি বিভিন্ন ক্ষেত্রে তোমাদের এটা কিন্তু বুস্ট করবে তোমাদের। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু জন্যই এই বেনিফিটটা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।
এখানে রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী প্রয়োজন বুঝে নাও। দেখো, প্রথমত যেটা লাগবে আধার কার্ড, সেটা ম্যান্ডেটারি। তোমাদের অবশ্যই কিন্তু ডিবিটির লিঙ্ক করানো থাকতে হবে, মোবাইল নাম্বারের সঙ্গে অবশ্যই আধারের লিঙ্ক করানো থাকতে হবে। এগুলো যদি না করানো থাকে তাহলে কিন্তু প্রবলেম রয়েছে, তার জন্য অবশ্যই বলবো হাতে সময় রয়েছে, এগুলো কিন্তু করে নাও। এছাড়া তোমাদের আধার কার্ড, এছাড়া তোমাদের ভোটার কার্ড কিন্তু অবশ্যই তোমাদের এখানে ভোটার কার্ড রাখবে। তারপরে হচ্ছে তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটি। এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের অবশ্যই 10th, তুমি চাইলে তুমি 12 গ্র্যাজুয়েশন সবই দিতে পারো, তবে তোমাদের মিনিমাম যদি 10th থাকে তাহলে সেই 10th মার্কশিট সার্টিফিকেট প্রয়োজন আছে। ব্যাংকের পাসবইয়ের তোমাদের ফ্রন্ট পেজ সেটা কিন্তু তোমাদের লাগবে, সেটা যেন আধারের সাথে যেন লিঙ্ক করা থাকে সেটাও তোমাদের দেখে নিতে হবে। এরপরে যে প্রুফ অফ ইউর রেজিস্ট্রেশন অ্যাজ অ্যান আনএমপ্লয়েড জব সিকার, অর্থাৎ তুমি যে একজন বেকার, ঠিক আছে, তো সেক্ষেত্রে বেরোজগার যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তার জন্যই কিন্তু এটা আনএমপ্লয়মেন্ট একটা এক্সচেঞ্জ কার্ড কিন্তু তোমাদের প্রয়োজন হতে পারে। তবে এই ব্যাপারে কিন্তু তোমাদের ম্যান্ডেটারি নয়, ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটারি নেই, এটা কিন্তু যুবসাথীর ব্যাপারে ছিল না। ওকে, তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি এবং তোমাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের লাগবে তুমি যদি একজন SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকো। তো দেখো, এইভাবেই কিন্তু তোমাদের একটা আবেদন হবে, আবেদন প্রসেস চলবে। তো যেটা শোনা যাচ্ছে জুন মাস থেকেই কিন্তু প্রসেসগুলো এবার শুরু হয়ে যাবে। এবার ডেটা যদি আগের মানে যুবসাথীতে যারা অ্যাপ্লাই করেছো সেই ডেটা অনুযায়ী যদি ব্যাপারটা হয় তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। শুধু তোমাদের যেটা করতে হবে, অনলাইনে তোমাদের যখন এটা অনলাইন অ্যাক্টিভ যখন হয়ে যাবে, ঠিক আছে, সাইট যখন ওপেন হবে তখন তোমাদের এনরোল করিয়ে নিতে হবে। শুধু সামান্য এইটুখানি কাজ হয়তো তোমাদের করতে হতে পারে। তবে তোমাদের বলে রাখি, এখনও অনলাইন যে পোর্টাল সেটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। অনলাইন পোর্টাল জাস্ট কিছুদিনের মধ্যেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই অ্যাক্টিভ হয়ে যাবে, অনলাইন পোর্টালে আবেদন করা শুরু হয়ে যাবে, আমি অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই প্রত্যেককে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। ওকে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে যাতে এরকমই ইনফরমেশনগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।